দেশের রক্ষক যখন ভক্ষক হয়ে ওঠেন, সাংবিধানিক প্রধান যখন সংবিধানকে ভেঙে চুরমার করার দায়িত্ব নেন, তখনই দেশের মানুষ হয়ে ওঠে সর্বহারা, দিশেহারা। কয়েকদিন আগে পাটনায় একটি সরকারি অনুষ্ঠানে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার যখন আয়ুষ ডাক্তারদের মধ্যে নিয়োগপত্র বিলি করছিলেন, সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নুসরত পারভিন, একজন ধর্মপ্রাণ মুসলিম ডাক্তার, যিনি সর্বদা হিজাব এবং নাকাব পরিহিত অবস্থায় বাইরে বার হন। সেই ডাক্তার যখন নীতিশ কুমারের হাত থেকে নিয়োগপত্র গ্রহণ করছিলেন, সেই সময় ঠিক শয়তানের হাতের মতো বলপূর্বক এবং তার ইচ্ছার বিরুদ্ধে এই হাজার হাজার মানুষের সামনে জোর করে তার মুখ থেকে তার যে নাকাব, সেই নাকাবকে ছিটকে হ্যাসকা টান মেরে সরিয়ে দিলেন নীতিশ কুমার। এই জঘন্য ধর্মীয় বিদ্বেষমূলক আক্রমণ একজন নিরীহ নারীর ওপরে, তার ওপরে শারীরিক আক্রমণ, সর্বোপরি একজন ধর্মপ্রাণ মুসলিম নারীকে তার হিজাবে আঘাত করা, এটা সর্বৈব অন্যায়। যে অন্যায় কাজ করলেন একজন মুখ্যমন্ত্রী, মেয়েদের ভোটে নির্বাচিত হয়ে। এই বিধানসভা নির্বাচন সদ্য সমাপ্ত হয়েছে। 10 বারের মতো নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। এই ভোটে তিনি মহিলাদেরকে 10,000 টাকা করে উৎসাহ ভাতা দিয়েছিলেন ভোটের ঠিক আগে। মেয়েরা যখন বিহারের এগিয়ে এসে বিপুলভাবে নীতিশ কুমারকে ভোটে জিতিয়ে মুখ্যমন্ত্রী বানালেন, সেই নীতিশ কুমার ক্ষমতায় আসীন হওয়ার পর মহিলাদের ওপরেই তিনি বর্বরোচিত আক্রমণ করলেন। কি পরিহাস! বিজেপি সরকারকে খুশি করতে গিয়ে বিজেপি এবং আরএসএস এর যে হিন্দুত্ববাদী এজেন্ডা, হিন্দি, হিন্দু, হিন্দুস্তান, অর্থাৎ ভারতবর্ষে বসবাসকারী প্রত্যেক ভারতীয়কে হিন্দু হতে হবে, প্রত্যেক ভারতীয়কে হিন্দি ভাষায় কথা বলতে হবে, হিন্দি যে সংস্কৃতি, হিন্দুত্ববাদী যে সংস্কৃতির যে বিশ্বাস, সেই বিশ্বাসে যদি বিশ্বাসী কেউ না হয় তাকে আক্রমণ করতে হবে, বলপূর্বক তাকে শিক্ষা দিতে হবে। এই যে ঘৃণ্য মানসিকতা, ভারতবর্ষের সংবিধান যখন বৈচিত্র্যকে, যখন প্রত্যেকটি ধর্মীয় গোষ্ঠীকে তাদের নিজেদের বিশ্বাস মতো ধর্ম পালন করার, আচরণ করবার পূর্ণ অধিকার দিয়েছে, তাকে মৌলিক অধিকারের স্বীকৃতি দিয়েছে, ঠিক তখন একজন মুখ্যমন্ত্রী যিনি সংবিধানের, ভারতীয় এবং সেই রাজ্যে বসবাসকারী প্রত্যেকটি ধর্মগোষ্ঠী, জাতি, ভাষাকে রক্ষা করার, তাকে অভিভাবকত্ব পালন করার যে কর্তব্য, সেই মানুষটি সরাসরি নেমে আসছেন সংহারকারী, আক্রমণকারীর ভূমিকায়। ধিক্কার জানাই এই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে, যিনি একজন নারীর ওপরে আক্রমণ করলেন জনসমক্ষে। এই বর্বরোচিত মানসিকতা, একজন পিতৃতান্ত্রিক সমাজের বরাবর নারীদের ওপরে যে শারীরিক আক্রমণ করা, তাকে বশ করা, তাকে শায়েস্তা করা, তাকে শিক্ষা দেওয়ার যে বর্বরোচিত মানসিকতা, মধ্যযুগীয় যে মানসিকতা, সেই মানসিকতা প্রদর্শন করলেন নীতিশ কুমার। তিনি বিহারের মুখ্যমন্ত্রী, একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই ধরনের ঘৃণ্য আচরণ দেখুন পর্দায়, যে তিনি হেসে, মনে হচ্ছে যে শিক্ষার, কেন তুমি মুখে কাপড় দিয়েছো, কেন তুমি মুখ ঢেকে রেখেছো, তোমার মুখটা আমাকে দেখতে দাও, জোর করে টান মেরে তিনি তার মুখটাকে তিনি আলগা করে দিলেন, অনাবৃত করে দিলেন। অথচ এই ডাক্তার, যিনি এতদিন ধরে পড়াশোনা করেছেন, ডাক্তারি সম্পন্ন করেছেন, মেধায়, ব্যক্তিত্বে কোনোভাবেই তিনি অন্য কারোর থেকে কম যান না, তার বেলায় কেন এই হেনস্থা? কেন একজন ডাক্তার নুসরত পারভিনকে এইভাবে হেনস্থা করা হবে? এই নক্কারজনক ঘটনাকে ধিক্কার জানিয়েছে ভারতবর্ষ ছাড়িয়ে সারা পৃথিবীর একাধিক মানবাধিকার সংগঠন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে পৃথিবীর তাবড়তোবড় মানবাধিকার সংগঠন, তারা ধিক্কার জানিয়েছে, ঘৃণা প্রকাশ করেছে মুখ্যমন্ত্রীর এহেন বৈষম্যমূলক এবং বিদ্বেষমূলক আচরণকে। তারা প্রতিবাদ জানিয়েছে। মুখ্যমন্ত্রী নারী বা পুরুষ, আদিবাসী কিংবা উচ্চ বর্ণের কোনো মানুষের সঙ্গে এই ধরনের বিভেদমূলক আচরণ করতে পারেন না। আইনের চোখে, ভারতীয় সংবিধানের চোখে হিন্দু বা মুসলিম, শিখ বা খ্রিস্টান বা বৌদ্ধ বা জৈন, প্রতিটা ধর্মের মানুষ, প্রতি ভাষাভাষীর মানুষ
তারা আইনের দৃষ্টিতে, সংবিধানের দৃষ্টিতে সমান। পুরুষ বা নারী হওয়ার কারণে কোনো একজন ব্যক্তিকে তার সঙ্গে এই ধরনের বিদ্বেষমূলক আচরণ করা যায় না, এবং এটা সংবিধানে দেওয়া মৌলিক অধিকারকে লঙ্ঘন করা হয়। আর এই কাজটা দেশের বা রাজ্যের সাধারণ কোনো অশিক্ষিত নিরক্ষর মানুষ যদি করত, তবুও এটা অপরাধ। কিন্তু মুখ্যমন্ত্রী যখন করেন, সেই অপরাধের বহুগুণ বৃদ্ধি পায়। মোরালি, নৈতিকভাবে মুখ্যমন্ত্রী এক বড়সড় গর্হিত অপরাধ করলেন। তিনি শুধু আইনত দণ্ডনীয় অপরাধী করলেন না, আইনের বাইরে গিয়েও মুখ্যমন্ত্রী হিসেবে তিনি এই কাজ করতে কোনোভাবেই পারেন না। কারণ মুখ্যমন্ত্রীর একটি আচরণ গোটা রাজ্যবাসীর কাছে শিক্ষণীয় হতে পারে, সে ভালো কাজ হোক, খারাপ কাজ হোক। নীতিশ কুমারের এই খারাপ কাজ নিচু তলার সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। অর্থাৎ সমাজের মধ্যে যে ধর্মীয় যে ঘৃণা, হানাহানি, বিদ্বেষ, এই বিদ্বেষ নিচু তলায় ছড়িয়ে পড়তে পারে। আর যদি ছড়িয়ে পড়ে, সমাজে সমস্ত রকম অশান্তি শুরু হবে। তাই মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা এই ধরনের বিদ্বেষকে উস্কানি দেওয়া, ঘৃণাকে উস্কে দেওয়া, এই ধরনের আচরণকে আমরা কোনোভাবেই স্বীকৃতি দিতে পারি না, কোনোভাবেই আমরা তাকে ধন্যবাদ দিতে পারি না, তিরস্কার ছাড়া। আর এই আবহে যখন একাধিক মানবাধিকার সংগঠন, নারী সংগঠন রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে নীতিশ কুমারের বিরুদ্ধে, নীতিশ কুমারের মধ্যযুগীয়, বর্বরীয়, পিতৃতান্ত্রিক এবং হিন্দুত্ববাদী এই ভাবধারাকে, তার এই আচরণকে যখন ঘৃণা প্রকাশ করছে উত্তরপ্রদেশের একজন মন্ত্রী, যার নাম সঞ্জয় নিষাদ, তিনি হেসে হেসে বলছেন যে নীতিশ কুমার চেষ্টা করেছেন জানার ওই নিকাবের আড়ালে কে আছে, নারী না পুরুষ। তিনি বলছেন নাকাব স্পর্শ করাতেই যদি এত হই হল্লা হয়, যদি অন্য কোথাও স্পর্শ করতেন তাহলে কি হতো? বুঝুন যে নীতিশ কুমারের থেকে এই মন্ত্রী, অর্থাৎ ইনি হলেন সঞ্জয় নিষাদ, এই বৃদ্ধ প্রায় এই মানুষের মনে আজও যৌন সুশ্রুরি, তিনি যৌন ইঙ্গিতপূর্ণ ঘৃণ্য পাশবিক মানসিকতার প্রকাশ করলেন। নারী মানেই তাকে অবজেক্টিফাই করা, তাকে সেক্সুয়ালাইজ করা, তার যৌন পণ্য, যৌনতার বিকৃত বস্তু তিনি মনে করছেন। অর্থাৎ ইঙ্গিত করছেন তিনি তাকে, তার নারীত্ব, তার সম্ভ্রম যদি নষ্ট করতেন নীতিশ কুমার। একজন নারীর পোশাকে হাত দেওয়া মানে তাকে অপমান করা, তার ডিগনিটিতে অপমান করা, তার যে রাইট টু এক্সপ্রেশন, মৌলিক অধিকার রয়েছে পোশাক নির্বাচন করার, সে কি পোশাক পরবে তার ব্যক্তিগত রুচি, সেই রুচিতে আক্রমণ করা কি তার নারীত্বে আক্রমণ নয়? তাতেও আপনি সন্তুষ্ট হননি। তিনি খুশি হতেন নীতিশ কুমার যদি তাকে যৌন আক্রমণ করতেন। এই ইঙ্গিত করলেন সঞ্জয় নিষাদ। বর্তমান ভারতবর্ষে নারী সুরক্ষার কি বেহাল দশা, তার উদাহরণ খুব সহজে আপনারা বুঝতে পারবেন। সমাজবাদী পার্টির মুখপাত্র সুমাইয়া রানা নীতিশ কুমারের নুসরাত পারভিনকে আক্রমণ করা এবং এই আক্রমণকে ঘিরে উত্তরপ্রদেশের বিজেপির মন্ত্রী সঞ্জয় নিষাদের যে কুমন্তব্য, এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যখন সুমাইয়া রানা থানায় গিয়ে এফআইআর করলেন, এই এফআইআর এর আইনগত কোনো ব্যবস্থা না নিয়ে সঞ্জয় নিষাদকে গ্রেপ্তার করা তো দূরেরই কথা, তাকে সামান্য জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি উত্তরপ্রদেশ পুলিশ। ঘুরিয়ে এই সুমাইয়া রানাকে কায়সারবাগ কোর্টে গিয়ে 5 লক্ষ টাকার বন্ডের বিনিময়ে তাকে কৈফিয়ত দিতে হবে যে তিনি রাজ্যের আইন শৃঙ্খলাকে ভাঙছেন। এই অপরাধে কেন তাকে 1 বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত করা হবে না? একজন নারী হিসেবে সুমাইয়া রানা যখন মনে করেছেন তার এটা কর্তব্য, একজন নারীকে যখন মুখ্যমন্ত্রী এইভাবে হেনস্থা করতে পারে, তার যদি প্রতিবাদ না জানানো হয়, তিনি নারী হিসেবে এটাকে মনে করেছেন তার কর্তব্যের বিরুদ্ধে কথা বলা। নারীর অধিকার প্রতিষ্ঠায় যখন কথা বললেন, তাকে বর্তমান ভারতবর্ষের বিজেপি সরকার তার কণ্ঠ রোধ করার জন্য তার উপরে আক্রমণ শুরু করেছে। বিচারের নামে একটা প্রহসন শুরু হয়েছে উত্তরপ্রদেশে। এই আবহে যখন নুসরাত পারভিন, সারা ভারতবর্ষের মিডিয়া যখন জানতে চাইছিল নুসরাত পারভিন তিনি কিভাবে প্রতিবাদ জানাবেন নীতিশ কুমারের বিরুদ্ধে, তিনি কি থানায় যাবেন? না, একজন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একজন সাধারণ নারীর থানায় যাওয়া বিপজ্জনক। কারণ সমাজবাদী পার্টির মুখপাত্র তিনি যখন আইনের দ্বারস্থ হতে গিয়ে এইরকম বিপদে পড়ছেন, তখন নুসরাত পারভিন তিনি তো দূরস্থ, তার কাছে কোনোভাবেই এই
ঘটনার আইনি প্রতিবাদ জানানো অত্যন্ত বিপজ্জনক, সেটা আমরা জানি। তাই নুসরত পারভীন তিনি নীতিশ কুমারের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করেছেন নীরবে। তিনি এই আয়ুষ ডাক্তার হিসেবে বিহারের নীতিশ কুমার সরকারের নেতৃত্বে যে সরকার চলছে তার অধীনে চাকরি করতে অস্বীকার করেছেন। তিনি চাকরিতে জয়েন করেননি। তার এই কাজে জয়েন না করার মধ্য দিয়ে এই মহিলা ডাক্তার নুসরত পারভীন নীতিশ কুমারের বিরুদ্ধে তিনি ক্ষোভ উগরে দিয়েছেন, ঘৃণা উগরে দিয়েছেন। মহাত্মা গান্ধীর দেশে এই যে সোল ফোর্স, তার আত্মিক শক্তিকে কাজে লাগিয়ে এই মহাপরাক্রমশালী যে প্রতিপক্ষ তার বিরুদ্ধে তিনি নন কোঅপারেশন, শান্তিপূর্ণভাবে তিনি নীতিশ কুমারের বিরুদ্ধে তিনি ঘৃণা প্রকাশ করে দিয়েছেন। আজকের এই সময়ে দাঁড়িয়ে যখন ভারতবর্ষ আশা করেছিল, ভারতবর্ষের এলওপি লিডার অফ অপোজিশন রাহুল গান্ধী, যিনি হাতে সংবিধান নিয়ে সারা ভারতবর্ষে গণতন্ত্রের কথা বলেন, সংবিধান রক্ষার কথা বলেন, তিনি আন্দোলন করেন সাধারণ ভারতীয়ের অধিকার নিয়ে। তিনি বলেন জাতীয় কংগ্রেস বিশ্বাস করে যে ভারতবর্ষের বৈচিত্র্যই শক্তি। অথচ যখন এক্স স্যান্ডেলে ধারাবাহিকভাবে ট্রেন্ড চলল যে রাহুল গান্ধী আপনি উত্তর দিন, এই ঘটনার প্রতিবাদ করুন, না, রাহুল গান্ধী একটি মাত্র টুইটও করেননি। এমনকি তার বোন প্রিয়াঙ্কা গান্ধী, যিনি আজকে দাঁড়িয়ে দিল্লি কাঁপাচ্ছেন দীপু দাসের বাংলাদেশে যে বর্বরচিত কায়দায় যেভাবে তাকে খুন করা হয়েছে, তারপর তার লাশকে পুড়িয়ে দেওয়া হয়েছে, এই অমানবিক পৈশাচিক ঘটনার প্রিয়াঙ্কা গান্ধী প্রতিবাদ করেছেন। তাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি তার এই সাহসিকতার জন্যে, যে আজকে ভারত সরকার বাংলাদেশ সরকারের কাছে কৈফিয়ত জারি করেছে কিভাবে একজন সংখ্যালঘু মানুষকে এভাবে হত্যা করা হয়, তার জবাব চাই ভারতবর্ষ। আমরা কুর্নিশ করছি প্রিয়াঙ্কা গান্ধীকে, কিন্তু পাশাপাশি যখন ভারতবর্ষের সংখ্যালঘু একজন ডাক্তার, একজন মহিলা নুসরত পারভীন, তাকে বিজেপি সরকারের মদতপুষ্ট তার শরিক দল থেকে জেডিইউ থেকে নির্বাচিত মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, তিনি যখন নুসরত পারভীনকে মঞ্চে এভাবে আক্রমণ করলেন, হেনস্থা করলেন, নারীর সম্মানকে লুণ্ঠিত করে দিলেন, তখন প্রিয়াঙ্কা গান্ধী একটি কথা বললেন না, কোনো প্রতিবাদ করলেন না। এটা অত্যন্ত আশ্চর্যজনক। বিজেপি বা আরএসএস যখন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে পায়ে গুড়িয়ে দিতে চায়, মারিয়ে দিতে চায়, এই সংখ্যাগুরুর ভোটকে হারানোর ভয়ে রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী এরা সংখ্যালঘুর অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলতে পারলেন না। শুধুমাত্র আরএসএস বা বিজেপি অভিযোগ করবে মুসলিম তোষণ করার, আর মুসলিম তোষণের তকমা যদি কংগ্রেসের গায়ে লেগে যায় তাহলে বিজেপি থেকে রাজনীতির অস্ত্র বানাবে এবং এর ফলে সংখ্যাগুরুর ভোট হারাবে। তাই কেবলমাত্র ভোটের সমীকরণকে মাথায় রেখে জাতীয় কংগ্রেসের পক্ষে রাহুল গান্ধী কিংবা প্রিয়াঙ্কা গান্ধী এই নুসরত পারভীনের হেনস্থার ঘটনায় কোনো মন্তব্যই করলেন না, এড়িয়ে গেলেন। কিন্তু সারা ভারতবর্ষের মানুষ জানে যে আরএসএস বিজেপি যখন সরাসরি হিন্দুত্ববাদী রাজনীতি করে, কংগ্রেস ছদ্ম সাম্প্রদায়িকতার রাজনীতি করে। এই কারণেই ভারতবর্ষে আজকে জাতীয় কংগ্রেসের কোনো বলিষ্ঠ অবস্থান নেই, বলিষ্ঠ অবস্থান নিতে পারছে না জাতীয় কংগ্রেস দল। ফলে সংখ্যালঘু মানুষও জাতীয় কংগ্রেসকে কোনো নির্ভরযোগ্য বিকল্প বলে ভাবতে ব্যর্থ হচ্ছে। বিহারের ফলাফলকে যদি আমরা দেখি যে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে মিম জয়লাভ করলো, কিন্তু কংগ্রেস ভোটের হারে অনেকখানি পিছিয়ে থাকলো। ঠিক এটাই বোঝা যায় যে সংখ্যালঘু মানুষের পাশে নির্ভীকভাবে সাংবিধানিক অধিকারকে প্রতিষ্ঠিত করার লড়াইয়ে জাতীয় কংগ্রেস আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আর তাতেই কংগ্রেসের ভরাডুবি কিন্তু হতে থাকছে, কংগ্রেসের ভরাডুবি বন্ধ হচ্ছে না। জাতীয় কংগ্রেসকে ঠিক করতে হবে তার অবস্থান। যদি সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সংবিধানকে সামনে করে সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে জাতি ধর্মের বর্ণে রং দেখবেন না, জাতি বর্ণ ধর্মের ঊর্ধ্বে সত্যিকারের সাংবিধানিক মূল্যবোধকে প্রতিষ্ঠিত করার লড়াই করবেন, তবেই ভারতীয় মানুষ জাতীয় কংগ্রেসকে তাদের বিকল্প বলে, তাদের একমাত্র ভরসা জায়গা বলে ভাবতে শিখবে। আর এই সময় দাঁড়িয়ে শিবসেনা পার্টির সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী তিনি অত্যন্ত ধারালো ভাষায় তিনি লিখলেন যে নীতিশ কুমারের কোনো অধিকার নেই নুসরত পারভীনের কাপড়ে হাত দেওয়া, তার নাকাবকে সরিয়ে দেওয়ার। সে বাবা হন, মুখ্যমন্ত্রী হন, স্বামী হন, যে কেউ হতে পারেন, কিন্তু কোনো পাবলিক প্লেসে কোনো নারীর পোশাকে এভাবে হাত দেওয়ার, আঘাত করার কোনো অধিকার নেই একজন পুরুষের। যখন প্রিয়াঙ্কা চতুর্বেদী পারেন, তখন দুর্ভাগ্য পারেন না প্রিয়াঙ্কা গান্ধী। গান্ধী টাইটেল সঙ্গে নিয়েও সত্যের পথে লড়াই করতে পিছিয়ে যাচ্ছেন এই প্রিয়াঙ্কা গান্ধীরা। আমরা একমাত্র ব্যতিক্রম দেখলাম, ন্যাশনাল কনফারেন্সের নেতা
কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নীতিশ কুমারের এই ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। আর কাশ্মীরের অপর দল পিপলস ডেমোক্রেটিক পার্টি, মেহবুবা মুফতির দল পিডিপি, তারা সরাসরি এফআইআর দায়ের করেছে নীতিশ কুমারের বিরুদ্ধে। তারা বিচার চেয়েছেন যে নারীর অপমানকে তারা মেনে নেবেন না তার দল। তারা কাশ্মীরে একাধিক জমায়েত করেছে, প্রতিবাদ মিছিল করেছে এই ঘটনার বিরুদ্ধে। ভারতবর্ষ পৃথিবীর মুখে একমাত্র দেশ যেখানে নানা ধর্ম, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, একাধিক ধর্মাবলম্বীর মানুষ, একাধিক জাতির মানুষ এক জায়গায় সুদীর্ঘ কাল ধরে তারা বাস করছে সম্প্রীতির সঙ্গে। তারা ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় পরিচয়ে গৌরবের সঙ্গে বাস করে আসছে। অথচ সেই ভারতবর্ষে বিগত কয়েক বছর ধরে একাধিক ধর্মীয় বিভেদমূলক সাম্প্রদায়িক ঘটনা ঘটে চলেছে। ভারতবর্ষে ধর্মীয় হিংসার ঘটনা প্রতি বছর হু করে বেড়ে চলেছে। ভারতবর্ষের সম্মান পৃথিবী জুড়ে ভুলুণ্ঠিত হচ্ছে। আরও একবার নীতিশ কুমারের এই ঘটনায় পৃথিবীর কাছে ভারতবর্ষের মুখ পুড়ল, ভারতবর্ষের সম্মান আরও মাথা নিচু হয়ে গেল অপমানে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে। আল জাজিরা সহ বিশ্ব মিডিয়া যারা সারা পৃথিবীকে কভার করে, তাদের হেডলাইন হয়েছে নীতিশ কুমার এই ঘটনা। ফলে ভারতবর্ষ পৃথিবীতে আগের যে গৌরব, সেই গৌরব হারাতে বসেছে। আমাদেরকে নতুন করে ভাববার সময় এসেছে। ভারতবর্ষে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ ধারাবাহিকভাবে বেড়ে চলেছে শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে। 2014 সাল থেকে 2018 সালের মাঝামাঝি পর্যন্ত যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতেই 206 জন মানুষকে পিটিয়ে মেরে খুন করা হয়েছে কেবলমাত্র গরু ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে। গরুকে সামনে রেখে, যেখানে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, গরু বাঁচানোর তাগিদে মানুষকে খুন করা হয়েছে এই ভারতবর্ষে। এই ডেটা প্রকাশ করেছে দ্য ডকুমেন্টেশন অব দ্য অপ্রেসড, পৃথিবীর অত্যন্ত নির্ভরযোগ্য, সারা পৃথিবীতে যারা নিপীড়িত মানুষ তাদের উপরে তথ্য প্রস্তুত করে এই ডোটো। তারা প্রকাশ করে জানিয়েছে 2018 সালের মাঝামাঝি পর্যন্ত ভারতবর্ষের 206 জনকে খুন করা হয়েছে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। তাই ভারতবর্ষে এই যে ঘটনা, যে ট্রেন্ড তৈরি হয়েছে, এই ট্রেন্ড অত্যন্ত আশঙ্কাজনক। ভারতবর্ষে যদি সংখ্যালঘুরা, দলিত মানুষেরা নিরাপদ না থাকেন, ভারতবর্ষের মুক্তি নেই, ভারতবর্ষের প্রগতি নেই। এই গণতন্ত্র কোনোদিনও মানুষের গণতন্ত্র হয়ে উঠবে না যদি তার সংখ্যালঘুদেরকে গলা টিপে খুন করে, তাদের কণ্ঠস্বরকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। সংখ্যাগুরু, সংখ্যালঘু এই উভয় সম্প্রদায়ের মানুষ যদি পাশাপাশি একসঙ্গে উন্নতির আলোয় যদি আলোকিত না হয়, ভারতবর্ষের মুক্তি হতে পারে না। অথচ ভয়াবহ তথ্য আমরা দেখছি। অপরদিকে নরেন্দ্র মোদীর সরকারের ক্ষমতায় আসার পর থেকে 2022 সাল পর্যন্ত মহিলাদের ওপরে হওয়া অন্যায়, সেই অন্যায় 30% বৃদ্ধি পেয়ে গেছে। আমরা তথ্য যদি একটু দেখি তাহলে বুঝতে পারবো যে ভারতবর্ষের সরকার, তারা তাদের সরকারি মন্ত্রক থেকে যে রিপোর্ট প্রকাশ করেছে সেখানে এই সত্য বেরিয়ে এসছে। বেসরকারি তথ্য মতে এই হিংসার হার আরো অনেক গুণ বেড়েছে। কিন্তু আমরা দেখছি যে ডেটা ফ্রম দ্য এনসিআরবিজ ক্রাইম ইন ইন্ডিয়া, তারা জানাচ্ছে যে indicate that the number of the reported crimes against women increased from 3.37 lakh in 2024 to 4.45 lakh। 2014 সালে যেখানে ভারতবর্ষে মহিলাদের উপরে হিংসার ঘটনা ঘটতো বছরে 3.37 লাখ, সেই সংখ্যা বেড়ে 2022 সালে এসে হয়ে গেছে 4.45 লাখ। প্রতি বছরে মহিলাদের উপরে হিংসার ঘটনা বেড়েই চলেছে। দেশের এই ভয়াবহ অবস্থা প্রত্যেকটা মানুষকে আতঙ্কিত করছে, আশঙ্কায় আমাদেরকে ফেলছে যে আমরা ভারতবর্ষের নারীদের উপরে ঘটা এই হিংসাকে যদি না কমাতে পারি, তাহলে গণতন্ত্র মিথ্যায় পরিণত হবে। যেখানে নারীরা, যে ভারতবর্ষে আজকের এই বিকশিত ভারতে দাঁড়িয়ে মেক ইন ইন্ডিয়া স্লোগান দিচ্ছি, আমরা বলছি বিশ্ব সভায় ভারত শ্রেষ্ঠ আসন লবে, সেইখানে দাঁড়িয়ে ভারতবর্ষের মাইনরিটিজ আদিবাসী ঘরের মেয়েরা প্রতিদিন ধর্ষিত হচ্ছে, খুন হচ্ছে, তারা লুণ্ঠিত হচ্ছে, অপমানিত হচ্ছে। ভারতবর্ষের মেয়েদের সম্মানকে যদি আমরা প্রতিষ্ঠিত না করতে পারি, তাহলে গণতন্ত্র মিথ্যা হবে। তবে পরিশেষে আপনাদেরকে একটি সুখবর দেব।
যখন বিহারের মুখ্যমন্ত্রী নুসরত পারভিনকে হেনস্থা করলেন, অপমান করলেন, তার ধর্মীয় ভাবাবেগে আঘাত করলেন, ঠিক সেই সময়ে ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর ইরফান আনসারি ঘোষণা করেছেন এই নুসরত পারভিনকে, যিনি বিহারে চাকরি করতে অস্বীকার করেছেন অপমানিত হয়ে, সেই নুসরত পারভিনের জন্য ঝাড়খণ্ডের দুয়ার খুলে দিয়েছেন। নুসরত পারভিনকে প্রতি মাসে 3 লক্ষ টাকা বেতনের চাকরি, সরকারি ফ্ল্যাট থেকে শুরু করে পছন্দ মতো চাকরির গন্তব্য সবটাই অফার করেছেন এই ঝাড়খণ্ডের সরকার। সুতরাং এই আলোচনা শেষে এক ফালি সোনালী আলোর রেখা যে ঝাড়খণ্ডে অন্তত মানবতা আছে। বিহারের সরকার যখন এই সংখ্যালঘু ডাক্তারের উপরে আক্রমণ করলেন, ঠিক তখনই ঝাড়খণ্ডের সরকার তাকে বুকে জড়িয়ে নিলেন, তাকে সুখবর পৌঁছে দিলেন যে তিনি ঝাড়খণ্ডে এসে ডাক্তারি করতে পারেন মাথা উঁচু করে, তার সম্মানের সঙ্গে। তো ধন্যবাদ জানাই আমরা ঝাড়খণ্ড সরকারকে, আর সেই সাথে আমরা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই বিহারের বিকৃত মস্তিষ্কের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, যিনি এখনো পর্যন্ত ক্ষমা চাননি, তিনি এখনো পর্যন্ত দুঃখ প্রকাশ করেননি, এখনো পর্যন্ত তিনি অহংকারে ডুবে রয়েছেন। বিজেপি পার্টির শক্তি নিয়ে তিনি অন্ধ হয়ে বসে আছেন, ভারতবর্ষকে ভুল পথে চালিত করছেন, ভারতবর্ষের সম্মানকে ভুল উন্নীত করছেন। এই বিকৃত মস্তিষ্কের মুখ্যমন্ত্রীকে আমরা আরো একবার ঘৃণা প্রকাশ করি। আমাদের কাজ যদি ভালো লাগে, আমাদের নিয়মিত দর্শকদের কাছে অনুরোধ, আপনারা চাইলে আমাদের পদাতিক চ্যানেলে মেম্বার হতে পারেন। জয়েন বাটনে ক্লিক করুন, মেম্বার হন।